হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ধুরন্ধর বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন আদিত্য ধার। কিরম হলো এই ছবিটা? তো ছবিটার থেকে তো প্রচুর এক্সপেকটেশন দর্শকের ছিল, তো সেটা কি এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারলো? আনসারটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই ম্যাচ করতে পেরেছে। এই ছবিটার মধ্যে আদিত্য ধার বেসিক্যালি তিনটে জনরাকে ম্যাশ আপ করেছে, ঠিক আছে, যার মধ্যে দুটো জনরা আমরা এই ছবির মধ্যে দেখতে পাই, আর যেটা পার্ট 2 আসবে সেখানে আরেকটা জনরা থাকতে চলেছে। তো এই ছবিটার মধ্যে যে দুটো জনরা আমরা প্রিডমিনেন্টলি দেখতে পেয়েছি, একটা এসপিওনাজ গল্প, সেটা তো আপনারা বুঝতেই পারছিলেন ট্রেলার দেখে। তো এসপিওনাজের অ্যাঙ্গেল অবশ্যই রয়েছে, তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামার যে ট্রোপ, সেটাও আমরা এখানে দেখতে পাই। সো ইটস আ ককটেল অফ গ্যাংস্টার ফিল্ম অ্যান্ড এসপিওনাজ ফিল্ম। আর সেকেন্ড পার্টে যেটা হবে, যে থার্ড জনরাটার কথা বলছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভেঞ্জ ড্রামা। ইয়েস, এই ছবিটার মধ্যেও হালকা শেষের দিকে পোর্শনে এটা একটা রিভেঞ্জ ফিল্মের মতো হয়ে যায়, ঠিক আছে। এবং তারপরে সেকেন্ড পার্টটা তো অবশ্যই রিভেঞ্জই নাম হবে। সেকেন্ড পার্টটা মার্চ মাসে রিলিজ করছে এবং সেটার নামও কিন্তু এইটার অনুযায়ী দিয়েছে। এবং কেন এটাকে এই রিভেঞ্জ ড্রামার কথা বলা হচ্ছে সেটা আমি আরও কিছু দেখতে গিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছি, যে এটা রিভেঞ্জ ড্রামার মতোই অপারেট করবে সেকেন্ড পার্টটা, সেটা আমি পরবর্তীতে বলছি। বাট তিনটে জনরার ম্যাশ আপ করে। আর দেখুন, বলিউড অলরেডি কিন্তু এই যে এসপিওনাজ জনরার মধ্যে নিখিল আডবাণীর ডি ডে আর আমাদের ফ্যান্টম বলে যে ছবিটা ছিল কবির খানের, এই দুটো কিন্তু ভালো ছবি বানিয়ে ফেলেছে। যে দুটো ছবি আপনারা না দেখে থাকবেন অবশ্যই দেখুন, সেই দুটো কিন্তু এসপিওনাজ জনরার মধ্যে খুবই ভালো ছবি এবং একেবারেই ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স সেই দুটো ছবির ধারে কাছে আসে না। এবার আদিত্যদের কি করেছে, ওটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে, তাই জন্য ওটাকে আরো এক্সপান্সিভ একটা গল্প বলেছে, যেটার মধ্যে টেররিজম কিভাবে মাফিয়ার সাথে মানে ইন্টারকানেক্টেড হয়ে গেছে। আমরা বম্বে বম ব্লাস্টের ক্ষেত্রেও সেটা দেখেছিলাম, যে আন্ডারওয়ার্ল্ড একটা টাইমে মানে আলাদা সেপারেটলি অপারেট করতো 70s ইত্যাদিতে, বাট একটা পয়েন্টের পরে টেররিজম আর মাফিয়া দুটো মিলে গেল। তো সেই যে নেটওয়ার্কটা যেটা পাকিস্তানে অপারেট হয়, সেই পুরো নেটওয়ার্কটাকে একদম ডিটেলে দেখিয়েছে আর কি এই ছবির মধ্যে। তার সাথে বালুচিস্তানের যে একটা রেবেলিয়ান চলছে, সেইগুলোর অ্যাঙ্গেলও কিন্তু রয়েছে, সেগুলোকেও সেট আপ করা হয়েছে এই পার্টের মধ্যে আর কি, সেটাও দেখিয়েছে। তো বুঝতেই পারছেন আইডিয়া লেভেলেই খুব এক্সপেন্সিভ গল্পটা, মানে অনেক জিনিসপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে। ইভেন এই রণবীর সিং এর যে অরিজিন, যেটা একটা স্নিপেট একদম শেষের দিকে দেখিয়েছে, সেটার মধ্যে আমরা খালিস্তানি যে টেররিজম সেটারও ব্যাপারে দেখতে পাবো। এটা বুঝতে পারছি, যারা যারা এইগুলো নিয়ে একটু পড়াশোনা করে, মোটামুটি একটা খবর রাখে, তারা বুঝে যাবে যে এই ক্যারেক্টারটা যে অরিজিনটা হয়েছে সেটা একটা 90s এর সময় থেকে দেখাবে, বিকজ গল্পটা অ্যাকচুয়ালি লেট 90s থেকে শুরু হচ্ছে। আর সেকেন্ড পার্টে যে ফ্ল্যাশব্যাকটা হয়তো দেখাবে, সেটা আরো 90s এর গল্প দেখাবে। এবং সেখানে কিন্তু খালিস্তানি মুভমেন্ট, এবং খালিস্তানি মুভমেন্টও আপনারা জানেন যে পাকিস্তানের পিছন থেকে মদত ছিল, তো সেই জিনিসপত্রগুলোও দেখাবে আর কি। তো অনেক কিছুকে কভার করেছে, একটা পুরো বিশাল বড় গল্প বলেছে। এটার ওপর অ্যাকচুয়ালি আদিত্য স্যার একটা মিনি সিরিজই বানিয়ে ফেলতে পারতো, ঠিক আছে। মানে ছবিটা এতটাই গল্প রয়েছে, এতটাই ভাস্ট একটা গল্প। আইডিয়া লেভেলে এটা ইটসেলফ একটা ফ্রেশ ব্যাপার, যে এতটা পুরো আপনি নেক্সাসটাকে দেখাচ্ছেন, এবং সেই জন্য ক্যারেক্টারদের যে কাস্টিং করা হয়েছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এবং ছবিটা কিন্তু এন্টারটেনিং ছবি, একদম ওয়েল রিসার্চ, অনেক কিছু ইনফরমেশন হেভি, বাট তা সত্ত্বেও এন্টারটেন কিন্তু করতে পারে। এখানে যে কমেডি পোর্শনগুলো রয়েছে সেটা যথেষ্ট এঙ্গেজ করে রাখতে পারে। সেটা রাকেশ বেদির যে পোর্শনগুলো আছে, বা সঞ্জয় দত্তকে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে, ঠিক আছে, হাওয়া হাওয়া গানে, তো সেই কমেডি কিন্তু ভালো ওয়ার্ক করেছে। তো এন্টারটেনিংও ছবিটা, এরকম কেউ বলতে পারবে না যে ছবিটা মানে এন্টারটেনমেন্ট কোশ্চেন একেবারে নেই। তো এন্টারটেনমেন্ট রয়েছে। আর অ্যাকশনের দিকে, অ্যাকশন কিন্তু আমি বলবো যে যা অ্যাকশন ইত্যাদি আমাদেরকে দেখিয়েছিল ট্রেলার টিজার লেভেলে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 2-তে রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি পার্ট 1-এ নেই। বাট পার্ট 1-এ যেখানে যেখানে যা যা অ্যাকশন রয়েছে সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। একটা গ্যাংকে পুরো ওয়াইপ আউট করে দেওয়ার একটা সিন রয়েছে, সেটাকে যেভাবে দেখিয়েছে, বা ক্লাইম্যাক্সের দিকে যেসব জিনিসপত্র হয়, তো সব অ্যাকশন যেগুলো রয়েছে সেগুলো প্রচন্ড গোর রয়েছে, ব্রুটাল সেগুলো, এবং সেগুলো দেখতে মজা লাগে। হ্যাঁ, রিয়েলিস্টিক। আপনারা আদিত্য ধারের ছবি যদি দেখেছেন, উড়ি ইত্যাদি বা আর্টিকেল 370 সে প্রডিউস করেছিল, লিখেছিল, তো সেই টাইপেরই মানে মাসালা ওরিয়েন্টেড অ্যাকশন নয়, রিয়েলিস্টিক একটা স্টাইলাইজড অ্যাকশন, বাট সেটার মধ্যে একটা লার্জার দ্যান লাইফ গোর, ভায়োলেন্স ইত্যাদি রয়েছে, তো সেইটাও দেখতে ভালো লাগে। ফিল্ম মেকিংটাকে যেভাবে করা হয়েছে, ধরুন আপনি গল্পের মধ্যে অনেক কিছু জানেন যেটা হয়তো অন্য ছবি দেখিয়ে ফেলেছে, আপনি সেটাকে নতুনভাবে কি করে দেখাবেন, তো সেখানেই ডিরেক্টরের ভয়েসটা কাজ করছে, যে কিভাবে আপনি দেখাচ্ছেন। আমি যে বললাম না, যে রিভেঞ্জ ড্রামাও এখানে মিক্স করেছে, একটা পয়েন্টের পরে ছবিটা কিলবিলের ভাইব দিচ্ছিল। লোকে বলবে কিলবিল, এই এসপিওনাজ ফিল্মের মধ্যে কিলবিলের ভাইব পেলে কোথায়? একটা টাইমের পরবর্তীতে দেখবেন আদিত্যের সব ছবির মধ্যেই চ্যাপ্টার্সে গল্প বলে, ঠিক আছে, সেটা তো একটা ট্যারেন্টিনোস ভাইব তো আছেই সেটার মধ্যে, যে চ্যাপ্টার্সে গল্প বলে, সেটা আর্টিকেল 370 উড়ি সবেতে। এখানে একটা পয়েন্টের পরবর্তীতে একটা রেড কালারকে ইউজ করেছে, যেটা আপনারা কিলবিলে একটা সেই ফাইট ছিল না, যেখানে ব্রাইড পুরো গ্যাংটাকে লড়ে, সেখান থেকে একটা রেড কালার পিছনে ইউজ করেছিল, সেরকম এখানে একটা রেড কাঁচকে ইউজ করেছে, এবং তারপরে চ্যাপ্টার্সের নামগুলো রেডে আসছে। এবং ওখানে ব্রাইড যেরকম একটা ডায়েরির মধ্যে সব নিজের কাদের কাদের মারবে, যারা কাদের থেকে বদলা নেবে, তাদের নাম লিখে লিখে কাটতো, এখানে রণবীর সিং এক্স্যাক্টলি সেম জিনিস করে। তো সেই কারণে বলছি আর কি। এবং যেহেতু পার্ট 2টার নাম ওরা রিভেঞ্জই দিচ্ছে, তো সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে রিভেঞ্জ ড্রামা, তো সেইখানে আমি একটা কিলবিলের ভাইব পেয়েছি আর কি, যেটা আমার হেভি মজা লেগেছে। ছবিটা যেভাবে ভিন্টেজ গানগুলোকে ইউজ করে, এই যে হাওয়া হাওয়া গানটা, যে পাকিস্তানের গানটা, সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে, বা মনিকা ও মাই ডার্লিং, সেই গানগুলোকে অ্যাকশন সিকোয়েন্সে বা চেজিং সিকোয়েন্সে যেভাবে ইউজ করা হয়েছে, সেটা দেখতে খুব এন্টারটেনিং লাগে। তো সেই যে টুলসগুলো, যে ফিল্ম মেকিং টুলসগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে, সেগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। এবং সেই কারণে একটা হয়তো জিনিস আপনি এলিমেন্ট বা একটা ঘটনা, যেটা আপনি হয়তো আগে অন্য কোনো ছবিতে দেখে ফেলেছেন, বাট সেটাকে
সেটাকে যখন মানে প্রেজেন্ট করছে সেটার মধ্যে একটা ফ্রেশনেস আসছে, একটা ফ্রেশ টেক আসছে, সেটা দেখতে মজা লাগে আর কি। অবশ্যই যদি পারফরমেন্সের কথা বলি, রণবীর সিং কিন্তু হেভি কাজ করেছে। দেখুন রণবীর সিং অফ ক্যামেরা অনেক কিছু করতে পারে, সেগুলো নিয়ে ক্রিটিসিজমও হয়, খিল্লিও হয়, কিন্তু অভিনেতা কিন্তু সে খুব ভালো এবং এই ছবির মধ্যে সে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে অক্ষয় খান্না হেভি পারফরমেন্স দিয়েছে। আর মাধবনের ছোট রোল, পার্ট 2-তে হয়তো বেটার থাকবে, আরো বেশিক্ষণ থাকবে, বাট সেও যতটুকু পোর্শন পেয়েছে ভালো কাজ করেছে। অর্জুন রামপাল এফেক্টিভ কাজ করেছে। তো পারফরমেন্সেস কিন্তু প্রত্যেকের খুবই ভালো ছিল। মানে আমি সারা অর্জুনের ক্যারেক্টারটা খালি বাদ দিয়ে বাকি প্রত্যেকের পারফরমেন্স, ইভেন রাকেশ বেদিও যথেষ্ট ভালো কাজ করেছে। তো এদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এগুলো হচ্ছে ছবির পজিটিভ দিক, যেই কারণে আপনাদের ছবিটা দেখা উচিত এবং ছবিটা যখন আপনি দেখবেন তখন আপনাদের কিন্তু বেশ ভালো এঙ্গেজ করে রাখবে ছবিটা। কিন্তু ছবিটা প্রবলেমটা কি, এবার আমি নেগেটিভ সাইডে চলে আসবো। ছবিটা প্রবলেম হয়ে গেছে কি, ইন্ডালজেন্ট ফিল্ম মেকিং হয়ে গেছে। এই যে আমি বারবার ওয়েব সিরিজের কথা বলছি, মিনি সিরিজের কথা বলছি, মানে মেটেরিয়াল আপনার প্রচুর, ঠিক আছে। তো তাহলে আগে থেকেই কিন্তু দুটো পার্টের কথা দর্শকদেরকে বলে দেওয়া উচিত ছিল। এই যে লাস্ট মোমেন্টে বলার ব্যাপারটা, এটা বোঝা যাচ্ছে যে প্রচুর শুট করে ফেলেছে, তাই জন্য পরবর্তী মানে পার্ট বানাবার প্ল্যান করেছে। এটা আগে থেকে পরিকল্পনা ছিল না। কেন বলছি, কারণ ছবিটা ইনকমপ্লিট মনে হয়। দেখুন এডিটের কাজ খালি ছবির এই যে রান টাইম ছোট বড় করা, ফাস্ট পেস, দেখুন একটা স্লো পেসড গ্যাংস্টার ড্রামা সেটা হতেই পারে, সেটা এঙ্গেজ করে রাখছে, তাতে প্রবলেম নেই। কিন্তু কি ছবিটা ইনকমপ্লিট ফিল হচ্ছে, গল্পটা ইনকমপ্লিট ফিল হচ্ছে। আপনার মনে হবে কি সবকিছুই সেকেন্ড পার্টের জন্য রেখে দিল। আর আরেকটা প্রবলেম কি হয়ে গেছে, যেখানে এই যে প্রাইম যে মানে প্রোটাগনিস্ট যে আমাদের যে রণবীর সিং এর ক্যারেক্টারটা হামজা, এবার এই হামজার সাথে কোনো ইমোশনাল অ্যাঙ্কার তৈরি হচ্ছে না, ঠিক আছে। আমরা মাঝে মাঝে বুঝতে পারছি যে এর একটা ইমোশনাল কিছু ব্যাক স্টোরি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এবার সেইটা কিন্তু এই যে যেহেতু এখানে সেট আপ হচ্ছে, এখানে সব ক্যারেক্টার ওয়ার্ল্ডটাকে সেট আপ করা হচ্ছে এবং পার্ট 2-তে যদি আমি ধরে নিই মেন অ্যাকশনটা হবে, তাহলে এই সেট আপের মধ্যে ওটারও প্রয়োজন ছিল। কারণ এখানে কিছু কিছু জায়গায় আমরা হামজার ইমোশনাল ব্রেকডাউন দেখতে পাই, যে একটা লোক যখন অ্যাকশন করে আসে বা ভাইলেন্স করে আসে তার উপর তো একটা ইম্প্যাক্ট পড়ে। এবার বা একটা ধরুন সে ঘটনা দেখছে, সেই ঘটনাটা যখন দেখে তার উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে, এবার সেটার সাথে আমরাও দর্শক হিসেবে সেম। দেখুন একটা হচ্ছে কি আপনি ওই ইনফরমেশনটা জানেন, সেটার কারণে আপনি রেগে যাচ্ছেন, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু ক্যারেক্টারের সাথে জুড়ে সেই তার জন্য ইমোশনাল ফিল করা, তার স্টেট অফ মাইন্ডটা বোঝার জন্য তার ব্যাক স্টোরির একটা সার্টেন পোর্শন আমাদের দেখানো উচিত ছিল, সেটা দেখাইনি। ওই এডিটিং কলটা প্রবলেম হয়ে হামজার ব্যাক স্টোরির যে স্ন্যাপশটটা আমাদেরকে দেখায়, সেটা অ্যাকচুয়ালিতে এই ছবির মধ্যেই থাকা উচিত ছিল, অবশ্যই থাকা উচিত ছিল। তাহলে ইমোশনস গুলো বেটার ওয়ার্ক করতো এই রণবীর সিং ক্যারেক্টারটার জন্য। আপনি দেখবেন ফ্যান্টামে ওই ট্রোপটা ব্যবহার করেছিল কবির খান, যে একটা পয়েন্টের পরে সাইফ আলী খান জিনিসটাকে পার্সোনাল করে নিয়েছে। এখানেও একটা পয়েন্টের পরে হামজার কাছে ব্যাপারটা পার্সোনাল হয়ে যায়। বাট এই পার্সোনালটা হচ্ছে কেন? ওখানে কি দানেশ একটা ইন্ডিয়ান আর্মির সোলজার ছিল, এবার এখানে ও তো রয়ের জন্য কাজ, RNAWর জন্য কাজ করছে, কিন্তু এইটা ওর যে পার্সোনাল কেন নিয়ে নিচ্ছে সেটা একটা ব্যাক স্টোরি আছে, সেটা পার্ট 2-তে দেখাবে, কিন্তু সেটা এইখানে দরকার ছিল, না হলে ইমোশনাল অ্যাঙ্কারটা উইক হয়ে যাচ্ছে। তো এই এডিট কলটা ভুল হয়ে গেছে। ফিল্ম মেকিং টুল হিসাবে এখানে ধরুন 26/11 অ্যাটাক্সের ব্যাপারটাকে যেভাবে দেখিয়েছে, আপনার গা গরম হয়ে যাবে, রাগ ধরবে, আপনার মনে হবে আপনি ঢুকে গিয়ে নিজে মারুন, মানে এরকম ফিল হবে, ঠিক আছে। মানে পাকিস্তানের পুরো টেরোরিজম নেক্সাস ইত্যাদি পুরো দেখাচ্ছে, ওরা একদম জিনিসটাকে এনজয় করছে বসে বসে ঘরের মধ্যে, মানে আপনার দেখে রাগ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, সেটার ইম্প্যাক্টটা দিতে পারছে। কিন্তু এই যে আমি বলছি যে ব্যাক স্টোরি ইত্যাদিগুলো যদি থাকতো রণবীর সিং এর, ওটার ইম্প্যাক্টটা ডাবল হতে পারতো। সেইটা মানে ইমোশনাল এটা কম আছে এই ছবি। আরেকটা জিনিস হচ্ছে কি, কিছু জায়গাতে জিনিসপত্রগুলোকে আমরা ফাস্ট দেখিয়ে বেরোতে পারতো। এটা আমি বলছি না যে ছবিটাকে ওই ইনফরমেশনটা দেখিও না বা চপ অফ করে দাও। দেখুন আমি আদিত্য ধারের ছবি খুব ভালো করে ফলো করে গেছি। উড়ির ক্ষেত্রেও দেখবেন উড়ির যে অ্যাটাকটা সেটা ছবির অনেক পরে আসে, তার আগে চ্যাপ্টারসে এই যে মানে ক্যারেক্টারটা যেটা ভিকি কৌশল প্লে করছিল, তার প্রথম দিক থেকে দেখিয়ে দেখিয়ে আসে যে সে আগে কোন মিশন ইনভলভ ছিল, কি কি হচ্ছে, অন্য কোথায় অ্যাটাকস হয়েছে, অনেক কিছু দেখিয়ে তারপরে উড়ির অ্যাটাক, তারপরে সার্জিক্যাল স্ট্রাইকটা ফাইনালি হচ্ছে। যেটা আর্টিকেল 370 ক্ষেত্রেও অ্যাপ্রোচটা, ওখানে কিন্তু ফাইনালি আর্টিকেল 370 যে রিভোক করছে এটা কিন্তু অনেক পরবর্তীতে আসে, তার আগে কিন্তু অনেক আগের ঘটনা দেখিয়ে দেখিয়ে আসে। কিন্তু অন্য ছবিগুলোর ক্ষেত্রে উড়ি বা আর্টিকেল 370 ক্ষেত্রে ওই যে ঘটনাগুলো, ওই যে চ্যাপ্টার্সগুলো যেগুলো মানে প্রোলগ যেটাকে আমরা বলি, সেই প্রোলগগুলো স্ন্যাপশট হিসাবে আছে, মানে ছোট ছোট ব্রিফ। এবার এখানে হচ্ছে কি সেইটাকে এত ভাস্ট দেখিয়ে, যেমন কান্দাহার হাইজ্যাক অনেকটা টাইম, পার্লামেন্ট অ্যাটাক অনেকটা টাইম, ওইগুলোকে তাড়াতাড়ি দেখিয়ে মেন যে প্লট পয়েন্টটা ছিল, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনার মনে হবে কি ছবিটা সেকেন্ড হাফে অ্যাকচুয়াল মানে ওইখানে কনফ্লিক্টটা কিক ইন করলো, তার আগেরটা জাস্ট দেখিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং করছে, আমি বুঝতে পারছি, কিন্তু ওই ওয়ার্ল্ড বিল্ডিংটাকে একটু তাড়াতাড়ি করা যেতে পারতো। আপনাকে যা শুট করেছেন সেটা সবকিছু ছবির ফাইনাল ছবির মধ্যে রাখা উচিত না। ধরুন এখানে যে লাভ ট্র্যাকটা রয়েছে সেটা একটা প্রয়োজন আছে গল্পের মধ্যে, মানে একটা ক্যারেক্টার যেটা গ্যাংস্টার ফিল্মের মধ্যে হয়, যে র্যাক্স টু রিচেস যে আর্কটা হয়, যে ওর নিচ থেকে ঢুকলো একদম এবং উপরে উঠছে, একদম রাজা হতে চাইছে, ঠিক আছে, গ্যাংয়ের মাথা হতে চাইছে, এবার সেই আর্কটাকে ফলো করছে। এবার তার মধ্যে প্রেমটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আমি বুঝতে পারছি, কিন্তু সেই সিনগুলো ইটসেলফ ওয়ার্ক করছে না। তো প্রেমের জায়গাটা যতটা আসছে, গান ফান যাই, ওর
সিন আসছে সারা অর্জুন আর এর মধ্যে, রণবীর সিং এর মধ্যে, একটা এজ গ্যাপটা প্রচন্ড চোখে লাগছে। আমি ধরে নিচ্ছি যে পাকিস্তানে ওই রকম অ্যাকচুয়ালিতে হয় জিনিসপত্র, বাট তা সত্ত্বেও ওই জায়গাটা একেবারে ওদের মধ্যে কেমিস্ট্রি, ওখানে যে ড্রামা বা ইমোশন কিছুই ওয়ার্ক করছে না। ঠিক আছে, ওখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিনস দিয়েছে কিন্তু একটাও ওয়ার্ক করছে না। এবার যখন ওয়ার্ক করছে না, তোমার তো ওগুলোকে ছোট করে মানে এডিটে তাড়াতাড়ি ওগুলো থেকে বেরিয়ে যাওয়া উচিত, তাহলে এই ছবিটা 3.5 ঘন্টা মানে 3 ঘন্টা 34 মিনিট থেকে কম রান টাইম হতে পারতো। তো এই ধরনের এডিট কল কিন্তু প্রচুর জায়গায় প্রবলেম। আপনি তারপরে ধরুন কিছু কিছু জায়গাতে একটু ইন্টেলিজেন্ট হয়ে গেছে ব্যাপারটা। আমি কেন বলছি, ধরুন রাকেশ বেদি একটা ভিডিও দেখছে, সেই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটা দেখছে সেই পুরো ভিডিও মানে যেটা দেখছে ও, সেটা আবার পুরোটা আমরা পুরো একটা যে সিনটার মধ্যে দেখতে পাচ্ছি। আবার সেই ভিডিওটাও সঞ্জয় দত্তকে ফরওয়ার্ড করছে, সঞ্জয় দত্ত পুরো ভিডিওটা আবার দেখছে, সেখানে আবার ওই ঘটনাটা দেখতে পাচ্ছে। এইটা তো এডিট হতে পারে না। রাকেশ বেদি যদি ভিডিওর মধ্যে ধরুন যে ভিডিওটা দেখছে তার মধ্যে ধরুন 5 সেকেন্ড দেখে নিচ্ছে, সিনটার মধ্যে যখন ঢুকছে ওই 5 সেকেন্ডের পর থেকে আমাদের দেখানো উচিত। বা ধরে নিচ্ছি যদি পুরো সিনটার মধ্যে পুরো জিনিসটা দেখিয়ে দেয়, বা সঞ্জয় দত্তকে যখন ভিডিও পাঠাচ্ছে সঞ্জয় দত্ত আবার প্লে করে দেখছে, ওটা অতটা রাখে কেউ? মানে ওইখানেই তো আপনি ওই ইনফরমেশনটা তো অলরেডি অডিয়েন্সকে একবার দিয়ে দিয়েছেন। এইগুলোই হচ্ছে এডিটরের কল। ঠিক আছে, এগুলো ছোট ছোট জিনিস, লোকে ভাববে যে এটার জন্য কি আর ইম্প্যাক্ট পড়ে যাবে, বাট এই ছোট ছোট জিনিস কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম অনেক জায়গায় আছে যেখানে কিন্তু চপ করা যেতে পারতো, প্রত্যেকটা সিনকে দেখেও ইটসেলফ ট্রিম করা যেতে পারতো। এবং অ্যাকচুয়ালি আদিত্য দার কিন্তু এর আগের ছবিগুলোতে যেগুলোতে সে ক্রিয়েটিভলি ইনভলভড ছিল, মানে আর্টিকেল 370 বলুন বা এই যে বারামুল্লার মতো ছবি, কিন্তু ক্রিস্প ছবি বানিয়েছে। এই প্রথমবার আমি খালি দেখলাম যে জিনিসটা একটু ইন্টেলিজেন্ট হয়ে গেছে, মানে সবই স্ট্রেচড। আমার ওই এডিটটা নিয়েই আর কি প্রবলেম আছে আর কি, মানে এডিটের জন্য খালি রান টাইম কমতো সেটা আমি বলছি না, এডিটের জন্য খালি ফাস্ট ফ্লোর ব্যাপারটাও বলছি না, কিন্তু এডিটের জন্য যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে মানে ইমোশনাল আর্ক যেটা, ঠিক আছে, বা এই যে কোন কোন জিনিসগুলো আমার ফাস্ট পড়ে, ধরুন এর মাঝে মাঝে গল্পটার মাঝে মাঝে আর মাধবনের ট্র্যাকে আরো বেশি সুইচ করা যেতে পারতো, আরো অনেক ইনফরমেশন এখানে দেখানো যেতে পারতো, সেই স্কোপটা ছিল কিন্তু। ঠিক আছে, ব্যাক অ্যান্ড ফোর্থটা আরো বেশি হওয়া উচিত ছিল। বা ওই যে বললাম রণবীর সিং এর যে স্টোরিটা, কারণ আর মাধবন ছবির মাঝে অনেকটা পোর্শন জুড়ে নেই, তো এইগুলো কিন্তু এই পার্টের মধ্যেই অ্যাডজাস্ট হতে পারতো। মানে অ্যাকচুয়ালি আদিত্য ধরো কলটা কিরকম দিচ্ছে যে আমি শুট করে ফেলেছি, এবার আমি এডিটে টাইমলাইনটাকে এদিক ওদিকে সাফেল করছি। ঠিক আছে, এটা কিন্তু আগে থেকে লেখা নয় দুটো পার্ট করে যে এখানে এন্ড পয়েন্টটা হবে, এটা ইন্টারভেল পয়েন্ট হবে, তারপর পার্ট 2তে ওখানে থেকে শুরু হবে, সেরকম করে কিন্তু ব্যাপারটা করা নয়, সেই কারণেই প্রবলেমটা হচ্ছে। আমি তবু বলবো এই এডিটটা বাদ দিয়ে, এডিটের প্রবলেমটা এটা আপনি মাইনরলি আমি বলছি বলে, বাট এইটা যদি আমি সরিয়ে রাখি, বাকি ছবিটা যে যত্নের সাথে বানানো হয়েছে এবং সেখানে যে লেভেল অফ ডিটেলিং রয়েছে, যে লেভেল অফ পারফরমেন্স রয়েছে, যে লেভেল অফ ফিল্ম মেকিং টুলস, ওই যে বললাম, ঠিক আছে, ওই যে রেড কালারের যে ব্যবহারটা, ঠিক আছে, ওই যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট মানে ওই টেররিস্টের সাথে ওর হ্যান্ডলারের কিভাবে কথা হচ্ছিল সেই যখন শোনাচ্ছে, ওইগুলোর যে ইম্প্যাক্ট সেগুলো দারুণ লেগেছে। তো ওই ফিল্ম মেকিং চয়েসেসগুলো হেভি ছিল, পুরো স্টাইলাইজ যে মেকিং ইত্যাদি সেগুলো কিন্তু দারুণ ছিল। তো পার্ট 2 এর জন্য আমি তো অপেক্ষা করবোই ডেফিনেটলি, আমি তো এই ঘটনাগুলোর ব্যাপারে অনেক সময় পড়েওছি, তো আমি জানি, এবার আমি ওটা দেখতেও চাই যে পার্ট 2তে কি করে, তো সেটা খুব ইন্টারেস্টিং হবে। বেসিক্যালি 2012-13-তে যে লেয়ারিতে যে ক্র্যাকডাউনগুলো হয়েছিল সেগুলো আর কি এবারে আসতে চলেছে আর কি গল্পের মধ্যে, তো সেটা দেখার জন্য মুখিয়ে থাকবো। এবং একটা জায়গাতে আমার এটাও মনে হচ্ছে যেটা উড়ি ইউনিভার্সের মধ্যেই নয় তো, ঠিক আছে, সেটা কেন আমি এখন এই ভিডিওর মধ্যে বলছি না, স্পয়লার হয়ে যাবে, সেটা আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে ডিসকাস করবো সেটার মধ্যে, বাট দেখা যাক সেটা কি হয়। বাট এমনিতে ছবির পারফরমেন্স ইত্যাদি সবকিছু মিলিয়ে ছবিটা খুব মানে ভালো করে কষ্ট করে যত্ন করে বানিয়েছে। আপনারা অবশ্যই ছবিটা গিয়ে দেখুন, ছবিটা দেখে কিন্তু মনে হবে না টাইম ওয়েস্ট বা পয়সা ওয়েস্ট, একেবারেই মনে হবে না, বা ছবিটা যে প্রচন্ড লেভেলে বোরও করবে সেটাও কিন্তু নয়। এই যে এডিটের কলগুলো বলছি, এতে কি হতো কি গল্পটা আরো বেশি করে মানে আপনার ওই কমপ্লিটনেসটা বেশি করে আসতো, যে স্টোরিটা পুরো কমপ্লিট দেখলাম। মানে গ্যাংস অফ ওয়াসেপুর পার্ট 1 পার্ট 2 আছে, বড় ছবি, কিন্তু পার্ট 1 দেখলে কি সর্দার খানের আর্কটা ওখানে শেষ হয়ে যায়, মানে বোঝাতে পারছি। সেকেন্ড পার্ট ইজ অল অ্যাবাউট ফয়সাল খান, ঠিক আছে, সর্দার খানের কিন্তু কোনো গল্প পার্ট 2 এর জন্য বাকি নেই, ওর কিন্তু পুরো আর্কটা ওখানেই কমপ্লিট হয়ে গেছে, ওর স্টার্ট টু এন্ড পুরো জিনিসটা। তো সেই ব্যাপারটা আমি বলছি যে কমপ্লিটনেসটা বাড়তো, তো সেইটা আর কি বলছি। তো যাই হোক, আপনারা ছবিটা অবশ্যই গিয়ে হলে দেখুন, ভালো লাগবে। মানে বলিউড কিন্তু সচরাচর এই ধরনের ছবি বানায় না সাবজেক্টকে এত গুরুত্ব দিয়ে, তো ডিরেক্টর আর কি পুরোপুরি ভালো করে কাজ করেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু পার্ট